নারীর সমানাধিকার নিশ্চিত করে, নারীর প্রতি বৈষম্য নিরসন করে এমন একটা সমাজকে যদি আমরা দেখতে চাই, এমন কোনো জায়গা নেই রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, এমন একটা, এবং পরিবার থেকে আন্তর্জাতিক পর্যায়ে এমন কোনো স্থান নাই যেখানে কোনো একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় আমরা বলতে পারবো যে হ্যাঁ, নারী পুরুষ সমতা বা সমানাধিকার আছে। আমি বলবো উন্নয়ন যে সংস্থাগুলো এদের দীর্ঘদিনের কাজের ফলে এখন একটা বাস্তবতা আমরা দেখি না বা কম দেখি, সেটা হচ্ছে যে ডিম হয়তো মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা দুজনকেই দিচ্ছে। এই একটা জায়গায় আমরা বলা যায় একটু সফল। বহু আগে একটা আমাদের শৈশবে ছিল যে আমরা অর্ধেক ডিম পেতাম, ভাই পুরো ডিম পেত। কিন্তু আমি যদি আমার অভিজ্ঞতা বলি, গত বুধবারে আমি গঙ্গাচড়ার একটা গ্রামে প্রায় 60 জন নারীর সাথে কথা বলেছি, একজনকেও আমি পাইনি যে তার কন্যা সন্তানটাকে নিয়ে বিয়ে দেওয়া ছাড়া কোনো স্বপ্ন দেখছে। একটাই স্বপ্ন, বিয়ে দিব। মানে একদিনের আধা বেলার কথা আমি বলছি, এটা যে আধা বেলাও না, ঠিক 2 ঘন্টার একটা সভায় একজনকে পেলাম না যিনি মনে করছেন যে আমার ওই আলোচনার সময় কিন্তু আমি যেমন কর্মজীবী নারী আছি, এরকম আরো কয়েকজন আছেন, এমন না যে তারা দেখছে না। ওখানে তো বিশেষ করে উন্নয়ন সংস্থাগুলো তো প্রতিনিয়তই যায়। এবং মানে খুব দুঃখজনক যে আপা বলছিলেন, আইনুন আপা, যে মজুরি বৈষম্যের কথা, ওই একই জায়গায় আমরা দেখলাম আপনি 100 টাকা ডিফারেন্স বলছেন। আমি একদম গত সপ্তাহে দেখে আসলাম 300 টাকা ডিফারেন্স। পুরুষ শ্রমিক পাচ্ছে 600, নারী শ্রমিক পাচ্ছে 300। এবং এইটাতে মানে ওনাদের, এটাকে আমিও পজিটিভলি দেখবো যে ওনারা বলছেন যে অ্যাটলিস্ট আমরা তো এখন কিছু করে খাই, কিন্তু নারীর আয় ব্যয় হচ্ছে কোথায়, পুরুষের আয় ব্যয় হচ্ছে কোথায়, এইটাও যদি আমরা দেখি তাহলে দেখবো ওই 300 টাকায় তার পরিবারের কল্যাণে ব্যয় হচ্ছে। কিন্তু 600 টাকা 300 টাকা পরিবারে আসছে, কিছু চা বিড়ি, কিছু বন্ধু বান্ধব, কিছু যাতায়াতের জন্য রাখা, পুরুষ মানুষ পকেটে না থাকলে অশান্তি লাগে, এই যুক্তিতেও কিন্তু পুরুষরা পুরো টাকাটা সংসারে দিচ্ছেন না। তাহলে এই যে মজুরি বৈষম্যের যে জায়গাটা, আমি যদি অর্থনৈতিক খাতে বলি, আমরা এখন একটা কাজ করছি, আমরা যেহেতু আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমরা একটা দল গঠন করি, এনজিওরা খুব ভালো জানবো যে 25 জন বা 30 জনের দল, যেখানে হয়তো 50% নারী থাকে। আমাদের একটা মিশন হচ্ছে যে প্রথম দিন আমরা একদম যাচাই করে দেখছি যে কতজন নারীর নিজের নামে জমি আছে, স্থাবর সম্পত্তি আছে, জমি হোক বাড়ি হোক, গরু না বা সোনা না, কারণ এগুলোকে কিন্তু বলা যাচ্ছে হচ্ছে নারীর, কিন্তু ওই সোনার চেনটা যে কোনো সময় স্বামী নিয়ে গিয়ে বেচে দেয়, অনুমতির দরকার হয় না। জমি বেচতে গেলে সই লাগে জমির মালিকের। এটা একটা অ্যাকশনের জায়গা। সেই জায়গা থেকে আমি বলছি যে নারীর সম্পদে নারীর যে অধিকার, সেটা নিশ্চিত করার জন্য নারীর নিজের নামে স্থাবর সম্পত্তি নিশ্চিত করতে হবে, হোক সেটা 200। সেই কাজটা আমরা করতে পারি, সেই অ্যাকশনটা আমরা নিতে পারি। আমি আরেকটা বিষয় বলছিলাম, জলবায়ুর জায়গা থেকে আমরা দিতে দেওয়া হয়নি আমাদের বিভিন্ন জায়গায়। যখন আমরা থিয়েটার প্রশিক্ষণ করাচ্ছিলাম, প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ কি, মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা একসাথে নাটকে অংশগ্রহণ করতে পারবে না। এখন আমরা যখন কাজ করতে যাচ্ছি, তারপরেও আমরা করছি, তখন যেটা দেখলাম যে আমরা হয়তো আমাদের সামর্থ্য, বাজেট সবকিছু বিবেচনা করে মাসে একটা মিটিং করছি, কিন্তু এই বিদ্যালয়গুলোতে প্রতিদিন তালিম নামের একটা সংস্থা, আমি অন্যভাবে নেব, হচ্ছে যে পুরুষ নারীর তুলনায় উন্নত। এটা ধর্মে বলছে না, কিন্তু চর্চায় বলছে, ঘরে ঘরে গিয়ে বলছে, প্রতিদিন বলছে। আমরা যদি বলছি নারী পুরুষ সমান, মাসে একদিন বাচ্চাদেরকে, সেখানে কোনো একটা গোষ্ঠী গিয়ে প্রতিদিন বলছে নারী পুরুষের অধস্তন। এখন এই জায়গায় আমার মনে হয় যে শুধুমাত্র ডেভেলপমেন্ট সেক্টরগুলো পারবে না, এখানে সরকার, একাডেমিকদের, জার্নালিস্টদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার আছে। কারণ এই যে মগজ ধোলাইয়ের যে প্রক্রিয়া, আমরা বলি মাইন্ডসেট পরিবর্তন করা, ধর্মীয় যে স্কলার যারা আছেন, ওনাদের সমস্যা হচ্ছে ধর্মীয় স্কলাররাও আসলে এক পেশে ধর্মীয় স্কলার আমরা, হ্যাঁ যারা আছেন, সেটাই আমি জানি না কারা করবে কাজটা, কিন্তু অ্যাকশনের কথা যখন হচ্ছে তখন আমার মনে হচ্ছে যে এই জায়গাটা অত্যন্ত জরুরি। যে কিশোর কিশোরীরা বেড়ে উঠছে, তারা যদি একটু সচেতনভাবে নারী পুরুষের সমতা, মর্যাদা, এই কথাগুলোকে বিশ্বাস করে বলা হয়ে ওঠে, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে এমন একটা সমাজ পাবো, একটা সমতার রাষ্ট্র পাবো, যেই রাষ্ট্রে নারী পুরুষ সমমর্যাদা নিয়ে বাস করতে পারবে। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভুলে না যাই। সবাইকে আবার শুভেচ্ছা। আমরা যেই কোরআন পড়ি, আমরা যেই ধর্মীয় কিতাবগুলো পড়ি, সবই হচ্ছে পুরুষ যেভাবে ব্যাখ্যা করে সেভাবে। আমি নিজে যেহেতু একটা কোর্স পড়াই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ধর্ম এবং সমাজ বলে, আমি কিন্তু প্রচুর পড়াই
যারা কিনা নারীবাদী বলুক বা না বলুক, কিন্তু তারা নারী স্কলার এবং যারা পিতৃতান্ত্রিক যে ইন্টারপ্রিটেশনস অফ রিলিজিয়ন, মানে ইসলামের যে বা কিতাবগুলোর যে পুরুষতান্ত্রিক মানে পিতৃতান্ত্রিক যে ব্যাখ্যাটা, সেটাকে তারা চ্যালেঞ্জ করে তারা বিকল্প আরেকটা ইন্টারপ্রিটেশনস তুলে ধরেন। যেমন একটা শব্দ বলি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। একটা শব্দ হচ্ছে একরা, পড়ো, ওখানে কোথাও লেখা নেই এই সকল নারী মানে এই সকল ইসলামিক নারী স্কলার যারা সত্যি ইসলামিক স্কলার, আমি স্কলার বলতে তাদের বুঝাচ্ছি যারা স্কলার, তারা কিন্তু বলেছেন যে ওখানে কোথাও লেখা নেই যে নারী পড়বে না পুরুষ পড়বে। হাতের 5টা আঙ্গুল আলাদা, 5টা আলাদা আলাদা ভূমিকা আছে, নারীরও ভূমিকা আলাদা আছে, কোরআনে বলা আছে, পুরুষেরও বলা আছে, কিন্তু তার ভিত্তিতে নারী অধস্তন এই কথাটা কোথাও লেখা নেই। হ্যাঁ, তারপরে এরকম অনেক 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 ব্যাখ্যা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটা হচ্ছে কোরআনকে পড়তে হবে হলিস্টিকে, মানে আপনি একটা সূরা আপনার পছন্দ মতো নিলেন, এখানে আছে 4টা বিয়ে করা যাবে, এখানে আছে সম্পত্তিতে এটা হচ্ছে ন্যূনতম করা হয়েছে, কোথাও বলা হয়নি যে এর চেয়ে বেশি দেওয়া যাবে না। ওনারা এই সকল ব্যাখ্যা, আমি কয়েকজনের নাম এখানে দাঁড়িয়ে বলছি, আসমা বার্লাস, তিনি নিজেকে কিন্তু কখনো বলেননি আমি নারীবাদী, কিন্তু তিনি কিন্তু কোরআনের রিইন্টারপ্রেট করেছেন এবং উনি বলেছেন রিজেক্ট দ্য প্যাট্রিয়ার্কাল ইন্টারপ্রিটেশনস অফ কোরআন, কোরআনের যে পিতৃতান্ত্রিক ব্যাখ্যা সেটাকে চ্যালেঞ্জ করো। এবং তিনি দিয়েছেন, আসমা বার্লাস আছেন, আমেনা ওয়াদুদ আছেন যিনি কিনা ইমামতি করেছেন নিউ ইয়র্কে দাঁড়িয়ে, লীলা আবু লুগদ আছেন যারা একই সঙ্গে পশ্চিমারা যেভাবে মানে মুসলিম নারীদেরকে রিপ্রেজেন্ট করে তার সমালোচনা করেছেন, আবার পুরুষতান্ত্রিক ব্যাখ্যাগুলোকে সমালোচনা করেছেন। আমাদের জন্য অত্যন্ত আমরা দুর্ভাগ্য যে আমরা আসলে পড়ি না, আমরা পড়ি না বলে আমরা চ্যালেঞ্জ করতেও পারি না। আমি কেন চ্যালেঞ্জ করতে পারছি, কারণ আমি একটু হলে পড়েছি, কিন্তু ওটাই বললাম যে আমাদের তাহলে বিকল্প পথগুলো ভাবতে হবে। যেমন এক ধরনের স্কলার আছে, তাহলে আমাদের বিকল্প স্কলার কি হতে পারে, বিকল্প কি হতে পারে, সেগুলোকে আমাদের ভাবতে হবে। ধর্মকে বাদ দিয়ে তার আমরা চলতে পারবো না। ফলে সেই ভাবনাগুলো মনে হয় আসা বিভিন্ন জায়গায় বারবার আসা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। নমস্কার সবাইকে। হিল উইমেন্স ফেডারেশন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি শুরু করতে যাচ্ছি, এখানে অনেক আপুদের আমি ম্যামদের কথা শুনলাম, অনেক বিষয় হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের বিষয় নিয়ে অনেক কথা বলে গেছেন। এখানে আমি বলবো আজকের যে থিম নারীর সমান অধিকার আর হচ্ছে বৈষম্য নিরসন এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠা করণীয়, যেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের নারীদের বাস্তবতা ও সংগ্রামের কথা তুলে নিয়ে আসে, এখানে আমি অত্যন্ত গুরুত্ব বলে মনে করছি। প্রথমে শুরু করতে যাচ্ছি হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের নারীরা যুগ যুগ ধরে যে নিজেদের অস্তিত্ব, সংস্কৃতি এবং হচ্ছে এখানে অধিকার রক্ষার সংগ্রামের সাথে যুক্ত, এবং হচ্ছে এখানে শুধু যে তারা এখানে সংস্কৃতি বা অন্য কিছু নিয়ে যুক্ত তা না, এখানে হচ্ছে তাদের পরিবারের দায়িত্ব বহন করে বা ধারক বাহক হিসেবে তারা পরিচালনা করে যাচ্ছেন। সেক্ষেত্রে হচ্ছে সমাজ ও অর্থনীতি সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। যেমন হচ্ছে বিশেষ করে এখন পার্বত্য চট্টগ্রামের নারীদের হচ্ছে উদ্যোক্তাকে নিয়ে বেশি তারা সচ্ছলভাবে পরিচালনা করতে পারছে, কিন্তু কতগুলো বিষয় দেখি এবং হচ্ছে আমরা যেটা অবজারভেশন করি, এই যে এখানে এত সমাজ অর্থনীতি সংস্কৃতির ধারক বাহক হিসেবে থাকলেও এখানে বৈষম্য বা বৈষম্য, অনিরাপত্তা এবং হচ্ছে এখানে ন্যায় বিচারহীনতার শিকার হয়ে আছেন তারা। বিশেষ করে হচ্ছে যেমন এখানে ম্যামরা বলে গেছেন, এখানে হচ্ছে বিভিন্ন সাইবার অ্যাটাকের শিকার হচ্ছেন, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে হচ্ছে এখানে বিশেষ করে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের অ্যাটাক বিষয় নিয়ে কি বলবো, কোনো ন্যায় বিচার বা সঠিক বিচার এখানে হচ্ছে করা হয় না, যদিও করা হয় তবে হচ্ছে দীর্ঘ সময়ের একটা ব্যাপার, দীর্ঘ সময়ের ব্যাপার থাকলেও এখানে দেখছি আমরা হয়তো এখানে সঠিক বিচার বা কোনো কিছু হচ্ছে না। আরেকটা বিষয় আছে শিক্ষা এবং স্বাস্থ্য বিষয় নিয়ে। পার্বত্য চট্টগ্রাম যেহেতু